হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এই যে আমি ২-৪ দিন ধরে নিউজে যা শুনছি, আমি তো প্রথমেই আগে একটা ভিডিও করে জানিয়েছি যে আজ আর টিভি চ্যানেলগুলো, নিউজ চ্যানেলগুলো আর নিউজ চ্যানেলের পর্যায়ে নেই। সেগুলো সম্পূর্ণভাবে এক কথাতে হয়তো শুনতে খারাপ লাগবে যারা সমর্থনকারী বা যারা কর্মী, তাদের জন্য হয়তো খারাপ লাগবে, কিন্তু অপ্রিয় সত্য কথাটা না বললেই নয়। আমরা তো নির্দলীয়ভাবে নিরপেক্ষভাবেই কথা বলবো। সেক্ষেত্রে আমি একটা কথাই বলছি, আজ প্রত্যেকটা টিভি চ্যানেল, নিউজ চ্যানেলগুলো একেবারে ডবল ইঞ্জিন সরকারে পরিণত হয়েছে। ডবল ইঞ্জিন সরকারে পরিণত হয়েছে, তার কারণটা ডবল ইঞ্জিন সরকার এই কারণে বলছি, আমি শুধু বিজেপি বলতে পারতাম, কারণ এটা তো শুধু বিজেপির জন্য না, এটা কেন্দ্র থেকে চালিত হচ্ছে। প্রত্যেকটা ২১টা রাজ্য যারা জিতেছে তারা ডাবল ইঞ্জিন সরকারের দ্বারা চালিত হচ্ছে। সেই জন্য আমি বলছি সে সব চ্যানেলগুলো ডবল ইঞ্জিন সরকারে চালিত হয়েছে। যাই হোক, সেটা তার থেকে আমার কাছে যে গুরুত্বপূর্ণ কথাটা হলো, আজ আমি হঠাৎ শুনছি যে বেশ কিছুদিন ধরে, কয়েকদিন ধরে, ২-৩ দিন হবে হয়তো, যে তৃণমূল দলটা পুরো ভেঙে গেছে, চূর্ণ চূর্ণ হয়ে গেছে। নিউজ চ্যানেলে সারাক্ষণ ওই এক কথা, ভেঙে চুরমার হয়ে গেছে, এটার কোনো অস্তিত্ব নেই, ওটার কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, খুব দুঃখজনকভাবে মানুষকে আহত করার মতন যারা মানে সমাজে যারা জনগণ যারা, তারা খুব আহত হচ্ছে। তার কারণটা হচ্ছে ১ মাসের মধ্যে জনতা যা পেয়েছে ডবল ইঞ্জিন সরকারের কাছে, সম্পূর্ণভাবে মানুষ এমনভাবে মোড় ঘুরে গেছে, 100% মানুষ মোড় ঘুরে গেছে, যে আজ দুঃখ প্রকাশ করছে যে আমাদের কাছে নাই মামার থেকে কানা মামা ভালো। অর্থাৎ কি, সে কানা হলেও না থেকে তো ভালো। সেই হিসেবে তৃণমূল সরকারে ভেঙে যাওয়ার কথাতে সবাই আহত হচ্ছে, সবাই আহত হচ্ছে। এবং সবচেয়ে খারাপ লেগেছে যে যেই ছেলেটিকে, আমার কাছে সে সন্তানের সমান, অথবা আমি ছেলে বলে বলতে পারি, নাম উচ্চারণ না করেও বলতে পারি, বা বালিশ নাকি একটা শব্দ ব্যবহার হচ্ছে এখন, সেই হিসেবেও তাকে ব্যবহার করতে, সেই ছেলেটি বহিষ্কৃত হলো। কেন বহিষ্কৃত হয়েছে? ছেলেটির সম্পর্কে আমি বলছি কেন বহিষ্কৃত হয়েছে। এর আগে অনেকবারই আমি শুনেছি সিপিএম থেকে ওকে বহিষ্কৃত করা হয়েছে। দল ছাড়া আর বহিষ্কৃত করার মধ্যে জমিন আসমান ফারাক আছে, এটা তো মানতেই হবে। তার কারণটা হলো, বহিষ্কৃত করা মানে তুমি এতটাই উদ্ধত বা খারাপ বা মানে দলের ক্ষতি করছো, যে কারণে তোমাকে বহিষ্কৃত করতে বাধ্য হচ্ছে দল, তাই না? কারণ এইটা আমার পূর্ব অভিজ্ঞতা, আজ এই ছেলেটিকে দিয়ে বলছি না। আমি আমার ঘরের ভেতরে বা আমার রাজ্যে, আমার জায়গার মধ্যে ঠিক এই জিনিস হয়েছে, যে কারণে সেই লোকটিকেও, সে কম বয়সে আনন্দবাজার থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল এবং সিপিএম থেকে তাকে বহিষ্কৃত করেছিল। কিন্তু সেই লোকটার এত ক্ষমতা ছিল না, ও অধ্যত ভাবটা ছিল না যে সে কোনো আরেকটা অন্য দলে গিয়ে যোগ দেবে। কিন্তু আজ সে কোনো পার্টি করে না। সেই জন্য আমার এই সম্পর্কে একটা বিশাল বড় অভিজ্ঞতা রয়েছে, যে কারণে আমি বলছি যে ছেলেটি এটা করেছে। বহিষ্কৃত হওয়া ছেলেটি কী করে সে স্পিকারের কাছে এতগুলো বিধায়কের নাম নিয়ে সেখানে পৌঁছলো? কোন স্পর্ধাতে? তুমি ভাবছো তুমি খুব চালাক, তুমি খুব বিচক্ষণ, তুমি খুব বুদ্ধিমান, তুমি মানে মানে আমাকে বেপরোয়াভাবে আমাকে এই কাজগুলো করতে হবে, না হলে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না। প্রতিষ্ঠিত হও, কে না বলেছে? প্রতিষ্ঠিত হও, কে না বলেছে? কেউ না বলেনি প্রতিষ্ঠিত হতে, কিন্তু মার্জিত হও, অধ্যত ভাবটা রেখো না, এবং অন্যায়ের পথ নিয়ে সেটা করো না। যেটা করেছো সেটা চরম অন্যায়। আজ তুমি তোমার মাকে তুমি মেরেছো, তোমার মায়ের সঙ্গে তুমি বেইমানি করছো, যে জন্মদাত্রী, যে তোমাকে এই দলের মধ্যে সন্তানের মতন জায়গা দিয়ে তোমাকে দুবার সংসদে পাঠিয়েছিল, তারপরেও তুমি
কি ভয়ঙ্কর মানে কাজ করে যাচ্ছ দলের মধ্যে, অন্তর্বর্তী দ্বন্দ্ব যেখানে, সেটাকে তোমার হয় ছেড়ে চলে যাওয়া উচিত ছিল, নতুবা এটাকে মানিয়ে নেওয়া উচিত ছিল। তোমাকে এত বড় স্পর্ধা, দলে থেকে দলের নাম বেচে, দলকে বেচে তুমি কি করে তুমি বিরোধী দলনেতা হতে পারো বিধানসভার? কে দিয়েছে তোমাকে? আর সবচাইতে বড় কথা হলো, যেটা আমার বলার, অনেক দিন আগেই আমি সেটাকে, আগেই শোনা মাত্রেই আমি সেটাকে প্রকাশ করেছি যে কোনো জায়গাতে, সেটা হলো তুমি বহিষ্কৃত একজন। তুমি কিন্তু একজন মানে সরকারি দলের কোনো সদস্য না, আধিকারিক না। তুমি একজন বহিষ্কৃত একজন সদস্য তৃণমূলের। বহিষ্কৃত সদস্য হয়ে তুমি কিন্তু এই দলের নাম ভেঙে বা দলকে ভেঙে তুমি তোমার জায়গা তৈরি করতে পারো না, এবং নাম দিতে পারো না যে আসল তৃণমূল সরকার, আসল তৃণমূল দল। তোমাকে এই ক্ষমতা কে দিয়েছে? দলের নাম তৈরি দিদির দ্বারা। দল তৈরি করেছে এক হাতে দিদি। সেই কৃতজ্ঞতা তোমার মধ্যে নেই, সেই কৃতজ্ঞতা তোমার মধ্যে নেই। তার কারণ হচ্ছে তুমি তোমার মা যে জন্মদাত্রী, সেই তোমার মাকে তুমি স্বীকার করতে জানো না। তোমার পরিচয়টা হলো তোমার জন্মদাত্রী মাকে তুমি মানে বেইমানি করছো। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে, এইখানে না বললে নাই, হয়তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। সে যখন গেল, তার আগেই সম্ভবত বিজেপি থেকে, সরি, তৃণমূল থেকে চিঠি পাঠিয়েছিল, সেটাকে মানে ঠিক লেখা হয়নি বলে ফেরত দিয়ে দিয়েছিল স্পিকার। তারপরে পাঠিয়েছে। পাঠানোর পরে যখন একে বিরোধী দলনেতা বলে গণ্য করা হয়েছে, তার কারণটা হচ্ছে, বলছে যে আমি 58 জন আধিকারিক পেয়ে গেছি, আর 2 জন হলেই হয়ে যাবে। হ্যাঁ, এখন কথাটা হলো, স্পিকারকে বলা হচ্ছে সে মানে অবৈধ বহিষ্কৃত একজন আধিকারিক, সে বৈধতার মধ্যে দিয়ে এটা করছে না। এবং সত্যি কথা, সমাজ, জনগণ এগুলো জানাচ্ছে। আপনি মনে করবেন না আমি জানাচ্ছি বা রামশ্যাম, যদুমধু, ফটেক, মন্টে সব জানাচ্ছে। এটা 7 কোটি বাংলার জনগণ জানাচ্ছে যে একবার যে বহিষ্কৃত হয়ে গেছে, তাকে আপনি কি করে মানে মানে বিরোধী দলনেতা হিসেবে আপনি স্বীকৃতি দিচ্ছেন? হ্যাঁ, আপনি বলছেন যে এর একটা পদ্ধতি রয়েছে। অবশ্যই সব কিছুরই একটা প্রসিডিওর আমাদের ফলো করতে হয়, সেইটা আমি কিন্তু একবারও অস্বীকার করব না। তার কারণটা হলো, আপনি যেটা করছেন, আমি জানি না আপনি কোনো সমর্থক কোনো দলের লোক কি না, সেটা আমি জানি না, কিন্তু আমারটা জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো সমর্থক দলের লোক নই। আমি এক ফোঁটাও নই, এক ফোঁটাও না। আমি কোনো দলকে সমর্থন করি না। তৃণমূলের যেসব গদ্দাররা বেইমানি করে একটা মহিলা, ভালো মাতৃসুলভ মানুষকে, যার মধ্যে রয়েছে মায়া, মমতা, ভালোবাসা, সহানুভূতিতা, অর্থ দান করা, সাহায্য করা, সব কিছু তার স্নেহের মধ্য দিয়ে, সে তার ভক্তির মধ্য দিয়ে, শ্রদ্ধার মধ্য দিয়ে সে তার মানে রাজ্যটাকে পালন করেছে। এখন তার দলের লোকেদের এতটা বিশ্বাস করেছিল, সেই গদ্দাররা আর দল হেরে গেল বলে এইভাবে তাকে বেইমানি করলে, এইভাবে ভাবা যায়? তারা তো তার মায়ের সঙ্গে বেইমানি করছে। হ্যাঁ, এটাও মানতে হবে। আজকালকার ছেলে মেয়েরা নিজেদের স্বার্থের চিন্তা করে, তখন রক্তের এবং বয়সের অধ্যত আচার আচরণ মা বাবাদের এতটাই আঘাত করে, ঠিক তারাও ঠিক সেই ভবিষ্যতে ওই জায়গায় গিয়ে পৌঁছয়। হ্যাঁ, তখন তারা কিন্তু অনুভব করে না যে আমরাও করেছিলাম একসময় আমার মা বাবাকে। তখন তারা ভাবে আমরা সন্তানকে ঠিক শিক্ষা দিতে পারিনি, সন্তান এরম হচ্ছে। তা না, তারা দেখে দেখে শেখে। আজ বর্তমান সমাজ এই জায়গায় পৌঁছেছে। এবং আমি এখানে স্পিকারের কাছে আমার প্রশ্ন, স্পিকার বলছে যে একটা চিঠি দেওয়ার আগে আগে একটা শোকেজ করতে হয়। মানছি আপনার কথা। আমাদের বিজেপি সম্পর্কে পূর্ব অভিজ্ঞতার বলে বলছি আপনাকে, পূর্ব অভিজ্ঞতার দ্বারা
এবং মানে ভোট গণনা পর্যন্ত পূর্ব অভিজ্ঞতা, শুধু ভোট গণনা না, তারপরের ঘটনাকে কেন্দ্র করে অভিজ্ঞতার দ্বারা আপনাকে আমি একটা কথা বলছি, শোকেজের প্রয়োজন নেই। কেন বলুন তো? ওকে বহিষ্কৃত করা হয়েছে এবং সেইটা, ওকে যেটা করেছে সেটা ন্যায়সঙ্গত। তার কারণ হচ্ছে তৃণমূল দলের মেন নেত্রী হলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এখন কিন্তু মুখ্যমন্ত্রী না, এখন কিন্তু সে সরকারের মধ্যে যুক্ত নয়, তার দলও সরকারের সাথে যুক্ত না। আমি যখন একটা দল গঠন করব, আমি যখন সরকারের সঙ্গে যুক্ত না, তখন আমি কোনো রকম এমন কোনো প্রসিডিওর, মানে সাংবিধানিক প্রসিডিওর ফলো করতে যেতে পারি না যে যাকে বহিষ্কার করব। আমি দেখেছি সে আমার সঙ্গে বেইমানি করছে, আমাকে ছুরি মারছে, তখন আমাকে দেন অ্যান্ড দেন অ্যাকশন নিতে হচ্ছে, যে তাকে বহিষ্কৃত করা ছাড়া আর কোনো রাস্তা নেই। সে এখন সরকারের বাইরে, অতএব সে যে ডিসিশন নেবে সেই ডিসিশনটাই হচ্ছে ঠিক ডিসিশন। স্পিকারের কাছে আমার অনুরোধ, আপনারা এইভাবে কোনো রকম, আর আমাদের পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে আপনাদেরকে বলছি, এইভাবে এই রাস্তাগুলোকে ফলো করবেন না। যদি পারেন নিরপেক্ষতা বজান, যদি ভয় না পান নিরপেক্ষতা বজান, যদি দালালি করতে না চান নিরপেক্ষতা বজান, কিন্তু সাপেক্ষতার বলে শোকেজের কথা বলবেন না। আপনি তৃণমূল নেত্রীর উপর শোকেজের কথা বলছেন, আর যেই ছেলেটি আপনার কাছে 58টির বিধায়ককে পুশ করে আপনার কাছে যে চিঠি জমা দিল, সেইটা কিন্তু প্রসিডিওরের বাইরে। সেটা মাথায় রেখেছেন? সেটা প্রসিডিওরের বাইরে। আপনাকে চিঠি দেওয়ার আগে উচিত ছিল দিদির সঙ্গে ডিসকাস করা। আর সবচেয়ে বড় কথা আমি আপনাকে বলছি, আপনি বলছেন এটা ঠিক, এটা বৈধ বহিষ্কার, একেবারে না। অন্তর্বর্তী দ্বন্দ্ব যখন বাইরে চলে আসে সেটা বেআইনি। আমার ঘরেতে আমি মানুষ মারছি না, আমার ঘরে অশান্তি থাকতেই পারে, অশান্তি থাকতেই পারে, সেইটা আমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে সেটাকে সমাধান করাটাই যুক্তিযুক্ত, যেটা দিদি সিদ্ধান্ত নিয়েছেন। আরও বড় কথা হচ্ছে, আপনার কাছে যেটা বলছি, থার্ড টাইম যখন বহিষ্কার করার সঙ্গে সঙ্গে সব বিজেপির সাথে হাত মিলিয়ে বিজেপির কাছে বিজেপিতে জয়েন করতে গেছে, বিজেপি কিন্তু নেয়নি। বিজেপি না নিয়ে বিজেপি চাল চালিয়ে গেছে। হ্যাঁ, বিজেপি চাল চালিয়ে গেছে। করো, কত দূর করবে? দেখুন, সুতো বা দড়ি যত ছাড়বো চলতে থাকবে, এগোতে থাকবে। ঘুড়ির সুতো উঠবেই। যখন আমি লাটাইটা ছেড়ে দেব, তখন ওইটা সম্পূর্ণ ঘুড়িটা পড়ে যাবে এবং প্যাচ খেতে খেতে সেই প্যাচ আর খোলা যাবে না। সেই ঘড়ির সুতো আর সিধে থাকবে না, প্যাচের মধ্যেই পড়ে যাবে। ঠিক এইটাও ঠিক তাই। হ্যাঁ, ও 3টে জায়গায় ধাক্কা খেয়েছে। ধাক্কার পর আপনি কি করে এই সিদ্ধান্ত নিতে পারলেন যেখানে দিদিকে না বলে আপনি তৃণমূলের দোষ দেখছেন, অথচ ছেলেটির দোষ দেখছেন না? আপনি বলছেন ও সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমি সব জানি, আমি সব কিছুর মধ্যে দিয়ে, কিন্তু না, করেননি। আমরা বলছি, জনগণ বলছে, জনগণ একটা জিনিস জানবেন, সব সময় প্রতিটা মানুষের ক্ষেত্রে আমি একটা কথাই বলছি, আমরা আদালতে যাই, কোর্টে যাই, কিন্তু তারা তাদের মতন করে যে সিদ্ধান্ত নেয় সেটা মানতে আমরা রাজি হই। সেখানে মিথ্যেও সত্যি হয়, সত্যিও মিথ্যে হয়। যে কারণে আমার পরিবারের, আমার দাদা শ্বশুর কোনো দিন ল পড়া সত্ত্বেও উনি কোনো দিন আইনের কাজ করেননি। বলেছে এটা আমার ধর্মের বাইরে হয়ে যাবে পেশাগতভাবে করলে। যাই হোক, সেটা পরের কথা। কিন্তু আমি স্পিকারের কাছে অনুরোধ করছি যে নিরপেক্ষভাবে চিন্তা করুন, এই ধরনের কথাবার্তা বলবেন না। আরেকটা কথা আপনাকে জানাচ্ছি, এখন এটাও শোনা যাচ্ছে যে যখন দেখছে 58 জন বিধায়ক যে একটা প্রাণী, নট এ সিঙ্গেল পারসন ইন ওয়েস্ট বেঙ্গল, যে সাপোর্ট দিচ্ছে না তাকে,
সাপোর্ট দিচ্ছে না তাকে, কেউ গদ্দার বলছে, কেউ বেঈমান বলছে, কেউ মানে চিটিংবাজ বলছে, অনেক কিছু বলছে। অ্যাকচুয়ালি ছেলেটি খুব উদ্ধত হয়ে উঠেছে, মানে ও এক লাফে মুখ্যমন্ত্রী হওয়ার একটা মানে প্রবলতা ওর মধ্যে গ্রো করেছে। হ্যাঁ, ও ভাবছে যে বিরোধী দলনেতা হতে পারলে নেক্সট ভোটেতে আমি মন্ত্রিত্ব, প্রধান মুখ্যমন্ত্রিত্ব পেয়ে যাব, এইটাই মানে এটা আমার গেসিং। কেননা ও তো সন্তানের মতন, তো কেননা এই ধরনের ছেলে মেয়েদের সম্পর্কে চিন্তাটা মা বাবার পক্ষে এমন কিছু ভুল হয় না, তাদের অভিজ্ঞতা আছে। যাই হোক, আপনি নিরপেক্ষ হয়ে যা কিছু বলুন, নিরপেক্ষ হয়ে যা কিছু বলুন। সবচেয়ে বড় জিনিস, সবাই সরে পড়ছে এখন। সবার এক কথা, যে আমাদের ভয় দেখিয়েছে, পুলিশের ভয় দেখিয়েছে, জেলে ঢোকানোর ভয় দেখিয়েছে, তারপরে যে এইগুলো করেছে সে আমাদেরকে পুশ করেছে, তাই এখন সে দিদির দলে চলে আসতে চাইছে। হ্যাঁ, কেন চলে আসতে চাইছে তার কারণ হচ্ছে, দেখছে মানে পশ্চিমবাংলার জনগণ একটা পার্সেন্টও এদেরকে সাপোর্ট দিচ্ছে না, এবং যদি ও এরকম বেপরোয়াভাবে এই কাজ করে তখন তো মানে দিদিকে সিদ্ধান্ত নিতেই হবে সে কি করবে। কারণ দলের নামটা তার তৈরি, দলটা তৈরি সে নিজে হাতে তৈরি করা, তার দল, তার দলের সঙ্গে। এবং শুধু তা না, অ্যাজ আ পার্সন শি ইজ ভেরি 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 গুড। হ্যাঁ, সে হয়তো ইমোশনালি অনেক কিছু বলে দেয়, আমি দেখব অমুক দলকে কী করে কী করে, অমুক করে, সেটা বলতেই পারে। একটা ইমোশনালি মানুষের ইমোশন তো অনেক সময় কাজ করে, তো সেটা বলে অনেক সময়। তবে সবাই যে বলে তা না, তো সবার মধ্যে তো আর সেই জিনিসটা থাকে না। ঠিক আছে, আপনি চিন্তা করবেন এই ব্যাপারে। আর জনগণকে বলছি, জনগণ ন্যায় নীতি সততার সাথে থাকবেন, সেটা যেই দলেরই হোক, এটা আমার অনুরোধ। দেশকে বাঁচাতে গেলে, রাজ্যকে বাঁচাতে গেলে আগে নিজেদের সততা, শিক্ষা, ন্যায় নীতিকে আগে ধরে রাখতে হবে সৎভাবে। সেটাই হচ্ছে সবচেয়ে আমাদের জীবনের মুখ্য একটা কি বলবো অংশ, যেটার দ্বারা আমরা নিজেদেরকে শেষ জীবন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারি, স্বাভাবিকভাবে স্বচ্ছতার মধ্যে দিয়ে। ওকে, সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল প্রার্থনা করছি।